এটার কি গ্যারান্টি যে উনি একবার বিদেশে গেলে আর দেশে ফিরবেন না? আর ওনার বিদেশে যাওয়ার দরকারই বা কি? শব্দ দূষণ যদি হয় তাহলে সে মাইক বাজানো যাবে না। সেটা যদি 65 ডেসিমালের ওপরে হয় সেটা করা যাবে না, সে হিন্দু হোক কি মুসলমান হোক। এটা মন্দির মসজিদের বিষয় না, বিষয়টা হলো আইন হলো 65 ডেসিমালের ওপরে হলে শব্দ দূষণ, তার ওপরে মাইক বাজানো যাবে না। স্যার, মসজিদে যে আমাদের মাইক থাকে, সেটা মাইকটা বন্ধ হচ্ছে, এই নিয়ে কি বক্তব্য? দেখুন, বন্ধ হচ্ছে, ওরা সরকার থেকে একটা নোটিফিকেশন জারি করেছে যে মাইক বাজানো বন্ধ। বিষয়টা হলো, দেখুন, এইটা বিষয় ঠিক করবে হলো পলিউশন কন্ট্রোল বোর্ড। কারণ পলিউশন কন্ট্রোল বোর্ডের একটা খুব নির্দেশ আছে যে একটা ডেসিমেলের ওপরে বাজানো যাবে না। যদি কেউ সেই ডেসিমেলের নিচে বাজায় তাহলে এভাবে বন্ধ করা যায় না, এটা বেআইনি। এবার বিষয়টা হলো সে কীরকম ডেসিমেলে বাজাচ্ছে সেটা দেখতে হবে, এবং যদি সে কম ডেসিমেলে বাজায় কিন্তু তাতে যদি কোনো লোকজনের অসুবিধা হয়ে থাকে, সেই তার বিচারে সেটা পলিউশন কন্ট্রোল বোর্ড ঠিক করবে, সরকার এটা ঠিক করতে পারে না। আচ্ছা, শব্দ দূষণ তো আমাদের যখন পুজো হয়, হিন্দু যখন পুজো হয় তখন তো মাইক বাজে, তখন তো তার শব্দ দূষণ হতে পারে। দেখুন, সব জায়গারই নিয়ম হলো হিন্দুদের পুজো কি মুসলমানদের মসজিদে, বিষয়টা সেটা না। বিষয়টা হলো শব্দ দূষণ যদি হয় তাহলে সে মাইক বাজানো যাবে না। সেটা যদি 65 ডেসিমালের ওপরে হয় সেটা করা যাবে না, সে হিন্দু হোক কি মুসলমান হোক। এটা মন্দির মসজিদের বিষয় না, বিষয়টা হলো আইন হলো 65 ডেসিমালের ওপরে হলে শব্দ দূষণ, তার ওপরে মাইক বাজানো যাবে না। সরকার বারবার বলছে যে শব্দ দূষণ হচ্ছে নাকি পার্টিকুলারলি এই যারা আজান দেওয়ার সময়। সবার আগে দেখতে হবে যে যখন মসজিদে মাইক বাজে সেটা কি 65 ডেসিমেলের ওপরে হচ্ছে, বা হিন্দুদের যখন কোনো পুজোতে মাইক বাজে বা যারই যেখানেই কোনো মাইক বাজে সেটা 65 ডেসিমেলের ওপরে হচ্ছে কিনা। যদি 65 ডেসিমেলের ওপরে হয় তাহলে পলিউশন কন্ট্রোল বোর্ড সেটাকে বারণ করতে পারে, কিন্তু সরকার এরম কোনো নির্দেশিকা দিয়ে বারণ করতে পারে না, এটা বেআইনি। এই বিষয়ে নওশাদ সিদ্দিকী ইতিমধ্যেই একটা স্টেটমেন্ট দিয়েছেন এবং তিনি এই বিক্ষোভে ফেটে পড়েছেন। এই নিয়ে আপনার কি মন্তব্য? দেখুন, নওশাদ সিদ্দিকী যেটা বলেছেন সেটা ওনার ব্যাপার। আমি বলতে পারি যে এই যে কোনো মাইক বন্ধ করাই যদি লিমিটের মধ্যে থাকে সেটা করা যায় না, সেটা বেআইনি। একদম। ডিএ নিয়ে দীর্ঘদিনের মামলা ছিল এবং অবশেষে সরকারি চাকরিজীবীদের 38% ডিএ ঘোষণা করলো সরকার। এই নিয়ে আপনার প্রতিক্রিয়া? দেখুন, ডিএটার ডিফারেন্স এখনও 12% না 22%-এর মতন আছে। তাই আন্দোলনটা ছিল যে সেন্ট্রাল গভর্নমেন্টের অনুযায়ী অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী ডিএ দিতে হবে, সেটা কিন্তু এখনও নতুন সরকারও দেয়নি। তাই আন্দোলনটা চলবেই। আর যেটা সুপ্রিম কোর্টের বকেয়া ডিএ সেটাও কিন্তু এখনও সবাই পায়নি, তাই আন্দোলনটা চলবে। আজকেই ডিএ মামলা ছিল, ওনারা সময় চেয়েছেন 18ই আগস্ট আবার শুনানি, সেদিনই বোঝা যাবে যে বকেয়া ডিএটা কবের মধ্যে মেটানো যাবে। আর যেটা 38 দিচ্ছে তা সেটার সম্বন্ধে বলবো এখনও সেটা হাতে কেউ পায়নি। আর তার সঙ্গে 22% একটা ডিফারেন্স আছে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী। একদমই, কিন্তু এর সাথেই কিন্তু এডিএর এখন অবধি কোনো ঘোষণা করা হলো না। এডিএটাও ব্যাপারটা যেটা ছিল সেটা এখন অবধি কিন্তু ঘোষণা কোনো রকম ক্লিয়ার করা হয়নি। দেখুন, আপনার এই জন্যই আমি প্রথমেই বললাম ডিএর আন্দোলন চলবে। সরকারি কর্মচারীরা বা যারা গ্রান্টিন এড সবাইকেই দিতে হবে, এবং 38% দিলে তো হবে না, যেটাই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স সেটাই নিতে হবে। এবং বকেয়া ডিএটা গভর্নমেন্টও পাবে, যারা গ্রান্টিন এড তারাও পাবে, কারণ এটাই আইন। এবং তাদের না দেওয়া অবধি আন্দোলন চলবে। পুরনো সরকার দেয়নি, এবং পুরনো সরকার যে ভুলটা করেছে সেটা দেখিয়ে দিয়েছে সরকারি কর্মচারী, যে তাদের প্রাপ্য যদি না দেওয়া হয় তাহলে তারা সরকারও ফেলে দিতে পারে। এটা আশা করি নতুন সরকার এসছে তারাও এটা মনে রাখবে যে সরকারি কর্মচারীদের জন্যই সমস্ত প্রকল্প চলে, রাজ্যটা চলে, তাদের প্রাপ্যটা মিটিয়ে দেওয়া উচিত, না হলে কিন্তু কোনো সরকারই থাকতে পারবে না। একদমই। মামলাকারীরা আজকে নিজেরাও বলছেন যে তারা এখন অবধি সন্তুষ্ট নয়, তারা দীর্ঘদিনের আন্দোলন করছে, কিন্তু তাদের দিক থেকে মানে সরকার কোনোভাবে তাদেরকে হেল্প করতে পারছেন না, এমনটাই জানাচ্ছেন মামলাকারীরা। দেখুন, হেল্প করতে পারছে না তো বোঝাই যাচ্ছে, সরকারের তো হেল্প করার বিষয় না। সরকার তো বিভিন্ন প্রকল্পে অনেক টাকা দিচ্ছে, সেই প্রকল্পে টাকাটা না দিয়ে আগে যেটা প্রাপ্য যার সরকারি কর্মচারীদের, যাদের জন্য এই প্রকল্পগুলো বাস্তবায়িত হয়, তাদের টাকাটা আগে মেটানো হোক, তারপর অন্যান্য প্রকল্পে টাকা দেওয়া হোক। একদমই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মোট 16খানা মামলা রুজু হয়েছে, কিন্তু তা সত্ত্বেও তিনি বিদেশ যেতে চাইছেন যে তার চোখের চিকিৎসার জন্য। কিন্তু আদালত সৌগত ভট্টাচার্য, আমাদের যে আইনজীবী তথা এবং তিনি জাজ
জাস্টিস, তিনি বলেছেন যে কোনোভাবেই যাওয়া যাবে না। এই বিষয় নিয়ে আপনার প্রতিক্রিয়া? ঠিকই তো বলেছে, ওনার বিরুদ্ধে মামলা আছে, এটার কি গ্যারান্টি যে উনি একবার বিদেশে গেলে আর দেশে ফিরবেন না? আর ওনার বিদেশে যাওয়ার দরকারই বা কি? ওনার পিসি তো 15 বছরে বলেছে যে সরকারি হসপিটালকে উনি খুব উন্নততর মানের তৈরি করেছেন। যদি উন্নততর মানের তৈরি করেন তাহলে এখানেই চোখের চিকিৎসা করুক না, বাইরে যাওয়ার তো কোনো প্রয়োজন নেই। এমনকি সেবাশ্রয় তো তৈরি হয়েছে। সবই তৈরি হয়েছে, উনি সেবাশ্রয় তৈরি করেছেন, এত বড় বড় হসপিটাল 15 বছরে নাকি অনেক উন্নত করে দিয়েছে, সেখানে চিকিৎসক, বাইরে যাওয়ার দরকার কি? সব থেকে বড় প্রশ্ন হলো ওনার বিরুদ্ধে 16টা মামলা, আমি তো এটাতেই অবাক হচ্ছি উনি এখনো অবধি কেন গ্রেপ্তার হয়নি, সেটাই তো বড় প্রশ্ন। আর আমার বিশ্বাস যে উনি একবার বাইরে গেলে হয়তো আর দেশে ফিরবেন না। একদমই, তার যে নিজস্ব আইনজীবীরা রয়েছে তার হয়ে যারা বলছেন, তারা কিন্তু বলছেন যে এর আগে তাকে প্রয়োজন পড়েছিল, তাকে বাইরে যেতে হয়েছিল, কিন্তু তাকে তাই জন্য আবারও তারা মামলা করছে। দেখুন, আগে এই সরকারি ক্ষমতায় ছিল, এখন অন্য সরকার ক্ষমতায়, এবং স্বাভাবিকভাবেই আগেও পারমিশন দেওয়া ঠিক হয়নি, কারণ আগে থেকেই ওনার বিরুদ্ধে অনেক মামলা। এখনও যে পারমিশন দেয়নি ঠিকই করেছেন, কারণ এর কোনো গ্যারান্টি নেই যে উনি বাইরে গেলে আর ফিরবে কিনা। সব থেকে বড় প্রশ্ন যেটা, যে আজকে উনি ভারতবর্ষে কেন চিকিৎসা করাচ্ছেন না বা পশ্চিমবঙ্গে কেন চিকিৎসা করাচ্ছেন না, সেটার জবাব তো ওনাকে দিতে হবে। তিনি কি তাহলে পালাতে চাইছেন কোনোভাবে? অবশ্যই পালাতে চাইছেন।